সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুমতাহিনা মুশতারি। আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুশীলন বইয়ের একটা অভিজ্ঞতা সঞ্চয় করার চেষ্টা করব। আমরা এর আগে যে অভিজ্ঞতাটি পড়ছিলাম সেই অভিজ্ঞতার বাকি অংশের একটা অংশ আমরা আজকের ক্লাসে করব। কেমন? তাহলে তোমাদের মনে আসছে নিশ্চয়ই যে আমরা রোদ, জল, বৃষ্টি এই অভিজ্ঞতার দুটি সেশনে ক্লাস করেছি। আজ আমরা তৃতীয় সেশনের ক্লাসটি করব। কেমন? তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। আমরা সবাই জানি যে আমরা আমাদের এই যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীর চারপাশে একটা বায়ুমণ্ডল আছে, তাই না? এই যে আমরা বায়ুমণ্ডল, আমাদের চারপাশে বায়ুমণ্ডলের ভেতরেই আমরা আছি, তাই না? এই যে বায়ুমণ্ডল, তোমরা কি এই বায়ুমণ্ডল বা বাতাস যাকে বলি কেউ দেখেছো? বাতাস কি দেখা যায়? কেউ কি বলতে পারবে যে বাতাস দেখতে কেমন? আমরা জানি না, আসলে বাতাস দেখা যায় না, তাই না? আচ্ছা, তোমরা কি বায়ুর অস্তিত্ব অনুভব করেছো কখনো? বায়ুর কি ওজন আছে? এর কি কোনো অস্তিত্ব আমরা টের পাই? এই বায়ু কি আমাদের উপর কখনো কোনো চাপ প্রয়োগ করে? তোমরা কি কখনো খেয়াল করেছো? কেউ কি বলতে পারবে যে এমন কোনো অনুভূতি কি তোমাদের হয়েছে যে বাতাসের ওজন আছে, কিংবা বাতাস আমাদের কোনো কিছু, আমাদের বা অন্য যে কোনো কিছুর উপর চাপ প্রয়োগ করছে? কেউ কি কোনো উদাহরণ বলতে পারবে? খেয়াল করেছো কেউ কখনো? মনে হয় কারো কারো একটু একটু অভিজ্ঞতা আছে, তাই না? এই যে বায়ুর এক চাপ যার কথা বললাম, এইটা কিন্তু বাতাসের একটা উপাদান। আমরা গত অভিজ্ঞতায় এই অভিজ্ঞতার গত ক্লাসে দ্বিতীয় সেশনে আমরা বায়ুর কিছু উপাদান সম্পর্কে জেনেছিলাম, তাই না? কি কি উপাদান জেনেছিলাম? সেখানে আমরা বায়ুর তাপমাত্রা জেনেছিলাম, আরেকটা উপাদান ছিল রোদ, ছিল বৃষ্টি, এগুলো সবই ছিল বায়ুর উপাদান। তেমনি বায়ুর চাপও কিন্তু একটা উপাদান, অর্থাৎ বাতাসের কিন্তু চাপ আছে। তাহলে চলো জানি এই বায়ুর চাপ জিনিসটা কি। বায়ুর চাপ হচ্ছে, বায়ুর তো ওজন আছে, আমরা জানি বায়ুর ওজন আছে, এবং এটি যা কিছু স্পর্শ করে আছে তার উপরেই কিন্তু চাপ প্রয়োগ। আমাদের চারপাশে বাতাস আছে, তাই না? তাহলে এই বাতাসটা আমাদেরকে স্পর্শ করছে, এই পেছনের স্ক্রিনটাকে স্পর্শ করছে, এই যে আমার হাতে যে পেনটা, এই পেনটাকেও কিন্তু বাতাস স্পর্শ করছে। অর্থাৎ বাতাস যা কিছু স্পর্শ করে তার সব কিছুর উপরেই কিন্তু একটা চাপ প্রয়োগ করে। তাহলে বায়ুর চাপ কাকে বলে চলো আমরা জেনে নিই। যে কোনো বস্তু বা স্থানের উপর বায়ুমণ্ডল একক ক্ষেত্রফলে যে চাপ প্রয়োগ করে তাকেই বলা হয় বায়ুর চাপ। বায়ুমণ্ডল ওই বস্তুর উপর সব দিক দিয়ে কিন্তু চাপ প্রয়োগ করে। অর্থাৎ এই যে আমরা পেনটা যদি নেই, বায়ুমণ্ডল এদিক দিয়ে চাপ প্রয়োগ করছে, আবার এপাশে বাম পাশ দিয়ে করছে, উপর দিয়ে করছে, নিচ দিয়ে করছে, সব দিক দিয়েই কিন্তু বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে। আর এই চাপটাকে বলা হয় বায়ুর চাপ। তো বায়ুর চাপ এই যে এখান থেকে এতটুকু দেখো, এখানে করছে, এখানে করছে, এখানে করছে, এরকম পুরোটার উপরে করছে না? আমরা যদি এই পুরো জিনিসটার একটা একক ক্ষেত্রফল নিই, তাহলে এই একক ক্ষেত্রফলে যে চাপ প্রয়োগ করে বাতাস, সেটাকে আমরা বলি বায়ুর চাপ। আর পুরোটার উপরে যা প্রয়োগ করে সেটা তো চাপ। ঠিক আছে? তাহলে বায়ুর চাপ পরিমাপের জন্য আমরা একক ধরে নেই, সেইটাকে আমরা বলি একক ক্ষেত্রফলে। বায়ু কর্তৃক প্রযুক্ত চাপটাই হলো বায়ুর চাপ। এখন দেখো বাতাসের যে চাপ আছে সেটা কি তোমরা দেখতে চাও? চলো আমরা একটা ছোট্ট একটা পরীক্ষা দেখি। দেখো, আচ্ছা, এই যে ছোট্ট একটা ভিডিও আমরা দেখলাম যে একটা গ্লাসে পানি নেওয়া হলো, একদম ভরে ভরে পানি নেওয়া হলো। তারপর এখানে নেওয়া হয়েছে একটা শক্ত কাগজ,
তোমরা কিন্তু বাসায় এটা করে দেখতে পারো। এই শক্ত কাগজটা এই গ্লাসের উপরে, গ্লাসটা উল্টো করে এই কাগজটা লাগিয়ে দিবে, একদম পানি, গ্লাসটা যেন একদম পানিতে পরিপূর্ণ থাকে, একটু যেন খালি না থাকে। তারপর যখন তুমি ধীরে ধীরে গ্লাসটাকে উল্টো করবে, এই যে যখন উল্টো করা হলো তখন দেখো এখন আর কাগজটা পড়ছে না, পানি পড়ছে না, কাগজও পড়ছে না, পানিও পড়ছে না। কেন জানো? বাতাস, এই যে চারপাশের যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল এই গ্লাসটার উপর এপাশ থেকে এপাশ থেকে এপাশ থেকে এপাশ থেকে সব দিক থেকে চাপ প্রয়োগ করছে। এই যে নিচ থেকে উল্টো দিকে যে চাপ প্রয়োগ করছে, এই চাপের কারণেই কিন্তু এই গ্লাসের পানি বা এই কাগজ কেউই পড়ে যাচ্ছে না। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে বাতাসের বা বায়ুর চাপ রয়েছে আমাদের চারপাশে, তাই না? বায়ুর চাপ আছে। এটা তো চমৎকার একটা পরীক্ষা। তোমরা কিন্তু এটা ইজিলি বাসায় করে দেখতে পারো। তোমরা বাসায় চেষ্টা করবে এরকম ছোট ছোট পরীক্ষা করতে। বায়ুর চাপ আবহাওয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান। বায়ুর চাপ পরিমাপ করে আবহাওয়ার পূর্বাভাস দেয়া যায়। তোমরা কি জানো সেটা? আমরা তো পরীক্ষায় এর আগের সেশনের ক্লাসে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে কিছু ভিডিও দেখেছিলাম, তাই না? মনে আছে তোমাদের? আচ্ছা, তাহলে কোনো স্থানে ঝড় বৃষ্টি হবে কিনা, আবহাওয়া শুষ্ক থাকবে কিনা, এগুলো পরিমাপ কিন্তু বায়ুর চাপ পরিমাপ করে কিন্তু এটা সম্পর্কে বলা যায়। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। বাতাসের গড় তাপমাত্রা গড় বায়ুচাপ হলো, বাতাসের গড় বায়ুচাপ হলো 1013 মিলিবার। অর্থাৎ বায়ুর চাপ পরিমাপের একক হচ্ছে মিলিবার। দৈর্ঘ্যের একক যেমন মিটার, বায়ুর চাপ পরিমাপের একক হচ্ছে মিলিবার। বাতাসের চাপ এর চেয়ে কম হলে, কোন স্থানে বায়ুর চাপ পরিমাপ করে দেখা গেল যে 1013 থেকে কম মিলিবার পাওয়া গেল, তাহলে বুঝতে হবে সেখানে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আর যদি কোনো স্থানে বায়ুর চাপ 1013 থেকে বেশি থাকে, তাহলে বুঝতে হবে সেখানে উচ্চচাপ সৃষ্টি হয়। তাহলে যখন কোনো স্থানে নিম্নচাপের সৃষ্টি হয় তখন কিন্তু সেখানে ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা থাকে। এখন দেখো, বায়ুর চাপ সম্পর্কে আমরা জানলাম এবং কিভাবে এই বায়ুর চাপ পরিমাপ করে আবহাওয়ার পূর্বাভাস দেয়া যায় সেটাও একটু জানলাম। বাতাসের আর্দ্রতা, এটা কিন্তু বায়ুর একটা উপাদান। বাতাসে একক আয়তনে, আমাদের চারপাশে যে বায়ুমণ্ডল আছে সেখানে একটা নির্দিষ্ট আয়তন, যেটাকে আমরা একক আয়তন বলতে পারি, 1 মিটার কিউব আয়তন বলতে পারি। এই আয়তনে জলীয় বাষ্পের পরিমাণ হলো বায়ুর আর্দ্রতা। এটা 1 মিটার কিউব হতে পারে, 1 কিলোমিটার কিউব হতে পারে, অর্থাৎ একক ধরে নিব। তাহলে আমাদের চারপাশে যে বায়ুমণ্ডল আছে তার একক আয়তনে যে পরিমাণ বা জলীয় বাষ্প থাকে সেটাকে বলে ওই স্থানের বায়ুর আর্দ্রতা। আমরা কিন্তু জানি যে পানি বাষ্প হয়ে উড়ে উড়ে বাতাসের সাথে মিশে থাকে, এইটাই হলো জলীয় বাষ্প। এই যে জলীয় বাষ্প বাতাসে মিশে থাকে, যদি কোনো স্থানে যতটুকু থাকার কথা তার থেকে কম অথবা বেশিও থাকতে পারে, তাই না? তো এই কোনো একটা স্থানে জলীয় বাষ্প কতটুকু আছে, অর্থাৎ বায়ুর আর্দ্রতা কতটুকু আছে, সেটা কিন্তু পরিমাপ করা যায়। এইটা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। দেখো তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। হাইগ্রোমিটার দেখতে কিন্তু এইরকম। এই যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা মাপা যায়। একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে তার থেকে অনেক কম থাকলে, অর্থাৎ যদি সেখানে আর্দ্রতা কম থাকে, তাহলে বুঝতে হবে যে ওই এলাকার বাতাসটা শুষ্ক। ঠিক আছে? সেইখানে শুষ্ক মানে সেখানে জলীয় বাষ্প কম। এখন যদি সেখানে পানি বেশি বেশি তাপ পায়, অর্থাৎ সূর্যের আলো বেশি পড়ে বা কোনোভাবে তাপ পায়, সেখান থেকে জলীয় পানি বাষ্প হয়ে ওই বাতাসে সহজে মিশে যেতে পারবে। যেমন ধরো, তোমরা যদি কাপড় শুকাতে দাও, সেই কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কখন? যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে, তখন ভেজা কাপড় থেকে পানি নিজে নিজেই বাষ্প হয়ে, বাতাস থেকে তাপ নিয়ে বাষ্প হয়ে আবার বাতাসে চলে যাবে। ভেজা কাপড় তখন তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কখন হয় এটা? যখন বাতাস শুষ্ক হয়। তো বলো তো, ভেজা কাপড় কখন তাড়াতাড়ি শুকায়? তোমরা কি বুঝতে পারছো যে এটা কি হতে পারে?
হ্যাঁ, ঠিক বলেছ। শীতকালে বাতাস খুব শুষ্ক থাকে, তখন বাতাসে বায়ুর চাপও বেশি, বায়ুর চাপ তখন সেই স্থানে বেশি থাকে। বায়ুর চাপের ফলে সেই স্থানে আর্দ্রতা কম থাকে, সেখানে কিন্তু বায়ুর চাপ বেশি থাকে কিন্তু আর্দ্রতা কম থাকে। তো আর্দ্রতা কম থাকার কারণে সেখানে সহজে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং যে কোনো জায়গা থেকে নদী নালা খাল বিল বা ভেজা কাপড় সবকিছু থেকে পানি তাড়াতাড়ি বাষ্প হয়ে বাতাসে মিশে যেতে পারে। আবার অন্যদিকে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে, অর্থাৎ ওইখানে আর্দ্রতা বেশি, ওই আবহাওয়ায় ওই দিনে ওই অঞ্চলে আর্দ্রতা বেশি, তো সেটা যদি হয় সেই স্থানে বাতাসে সহজে জলীয় বাষ্প যুক্ত হতে পারে না বা যোগ হতে পারে না। ফলে কি হয়, ওইখানকার কাপড় তাড়াতাড়ি শুকায় না, নদী নালা খাল বিলের পানি তাড়াতাড়ি শুকায় না, মানে বাষ্প হয়ে উড়ে যায় না, বরং বৃষ্টি টিষ্টি হলে পানি আরো বাড়তেই থাকে। তোমরা কি বুঝতে পারছো যে এই ঘটনাটা কখন ঘটে, কখন বৃষ্টিপাতের কখন আর্দ্রতা বেশি থাকে? এটা হয় মূলত বর্ষাকালে। তখন কি হয়, বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, বাতাসে নিম্নচাপের সৃষ্টি হয় এবং কাপড় চোপড় বা কোনো কিছু থেকে পানি সহজে দেখবা বা বাষ্প উড়ে যায় না, অর্থাৎ ভেজা কাপড় শুকাতে অনেক বেশি সময় লাগে। বায়ুর আরেকটা উপাদান হচ্ছে বায়ু প্রবাহের দিক, মানে বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, এটাও কিন্তু বায়ুর একটা গুরুত্বপূর্ণ উপাদান। কোন স্থানে বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেইটা হচ্ছে ওই স্থানের আবহাওয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমরা জানি বাংলাদেশে গ্রীষ্ম বর্ষাকালে উত্তর পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হয়। এ সময় বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে বলে ওই স্থানে সেই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। তোমরা তো নিশ্চয়ই জানো বর্ষাকালে বেশি বৃষ্টিপাত হয়, তার মানে আমরা জানলাম যে এই সময় ওই এলাকায় মানে বাংলাদেশে দেখা যায় উত্তর পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হয়। বাংলাদেশের উত্তর এবং পশ্চিম দিক যেদিকে সেদিক থেকে বাতাস বেশি আসতে থাকে। শীতকালে আবার উত্তর দিক থেকেই বাতাস প্রবাহিত হয়। শীতকালে এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে এবং এই স্থানে শীত অনুভূত হয়। ঠিক আছে, বায়ু প্রবাহের দিক কোন দিকে সেটা কিন্তু যন্ত্রের সাহায্যে খুঁজে বের করা যায়, পরিমাপও করা যায়। তো যে যন্ত্রের সাহায্যে আমরা বায়ু প্রবাহের দিক পরিমাপ করি বা দিকটা খুঁজে বের করি সেই যন্ত্রের নামটা হচ্ছে উইন্ড ভেন। আচ্ছা, আমাদের কথা ছিল যে আমরা উইন্ড ভেন কিভাবে বানাতে হয় সেটা আজকে করে দেখব। তোমরা নিশ্চয়ই গত ক্লাসে কি কি আনতে বলেছিলাম মেনেছো? চলো আমরা এখন উইন্ড ভেন কিভাবে বানাতে হয় সেটা দেখবো এবং তোমরা এটা দেখে তোমরা যে কাগজগুলো নিয়ে এসছো, কি কি লাগেজ নিয়ে এসছো সেটা দেখে দেখে একটু একটু করে বানাবে, কেমন? তাহলে চলো উইন্ড ভেন বানানোটা আমরা একটু দেখি। ওকে,
আচ্ছা, আমরা তো দেখলাম কিভাবে উইন্ড ভ্যান বানাতে হয়। তোমরাও তো কাজ অলরেডি করে অনেকটাই করে ফেলেছো। বাকিটাও তোমরা এইভাবে কমপ্লিট করো, এবং যে উইন্ড ফ্যানটা তোমরা কমপ্লিট করবে সেটা দেখবে যে এটা খোলা জায়গায় রেখে দিলে বাতাস কোন যেদিকে প্রবাহিত হবে হবে ওই উইন্ড ভ্যানের তীর চিহ্নটা দেখবা যে ওই দিকেই থাকবে। তীর চিহ্নটা একদম, যদি বাতাস এদিক থেকে এদিকে হয় তাহলে এরকম থাকবে, এই পাশ থেকে এই আমার পেছন থেকে আমার সামনের দিকে যদি এইভাবে বাতাস প্রবাহিত হয়, দেখবে তোমার যে অ্যারো চিহ্নটা তুমি বানিয়েছো সেটা দেখবে এটা এরকম থাকবে, এরকম ঘুরে যাবে। এটা দেখে আমরা বুঝে যাব যে বাতাসটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। কেমন? খুব মজার না? অনেক মজার একটা যন্ত্র তোমরা অলরেডি বানিয়ে ফেলেছো, যেটা আবহাওয়া অধিদপ্তরে এরকম একটা যন্ত্র থাকে, যেটা দিয়ে আবহাওয়া অধিদপ্তর কোনো একটা এলাকার বাতাস বায়ু প্রবাহের দিক নির্ণয় করে। এরকম একটা যন্ত্র যদি তুমি বানিয়ে ফেলো, দেখো তো কত মজা হয় না? তোমরা আসলে অনেক জিনিয়াস, প্রত্যেকেই এক একজন বিজ্ঞানী। তো তোমরা সুন্দর করে বানিয়ে তোমরা এটা তোমাদের বাসায় একটা খোলা জায়গায়ও রেখে এই পরীক্ষাটা করতে পারো। আজকে তাহলে আমরা আজকে ক্লাস শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ক্লাসের শিক্ষণীয় বিষয় হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার হলো যা ন্যায় তার উপর ভিত্তি করে কোনো কিছু অনুধাবন করা এবং সেই অনুযায়ী কাজ করাই হচ্ছে ন্যায় বিচার। আমরা আশা করি যে তোমরা প্রত্যেকেই এই বিষয়গুলো বুঝবে এবং ন্যায় বিচার প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা ন্যায় বিচার করবে। কেমন? আজকে আর তোমাদের নতুন করে কোনো বাড়ির কাজ থাকবে না। তোমরা ইতিমধ্যেই বাসায় যে হোমওয়ার্কটি করছো 7 দিনে, সেটা কমপ্লিট করে আগামী ক্লাসে তোমরা সেটা দেখাবে। আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।